এরই মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। সীমান্ত ছোঁয়া সবুজে শ্যামল অপরূপ গিরিশ্রেণী যেন আকাশ ছুঁয়েছে রূপসী মেয়ের দোলানো চুলের বেনি। এই ঢেউ খেলানো পাহাড়, ঝর্ণা, নদী আর সবুজ অরণ্যে ঘেরা বান্দরবানের দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র নীলাচলের এই উন্মুক্ত প্রাঙ্গণে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বাংলার রূপ অপরূপা হয়ে হাতছানি দেয় কবিরে, কি ঐশ্বর্য দৃষ্টিতে ধরা, কত কি মাটির গভীরে। কবির কথায় এই ঐশ্বর্যময় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যের টানে দেশের প্রান্ত থেকে প্রান্তে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আমরা এবার এসেছি বান্দরবান পার্বত্য জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট উপরে অবস্থিত টাইগার পাহাড়ের চূড়ায় অপরূপ পর্যটন কেন্দ্র এই নীলাচলে। অনুষ্ঠান অনেক আনন্দ করে। বান্দরবানে অনেক আনন্দ। 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি সবাই মিলে এই অনুষ্ঠানটি উপভোগ করছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বান্দরবনের যে পর্যটন সেটা সারা দেশে পরিচিতি পাবে। আপনারা আসুন, বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করুন। আশা করি এই অনুষ্ঠানের পরে বান্দরবানে পর্যটকের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে এবং আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি সকল পর্যটক এখানে সম্পূর্ণভাবে নিরাপদ থাকবেন। এবার রয়েছে এই পাহাড় ঘেরা পার্বত্য জেলার উপর প্রয়োজনীয় কিছু তথ্য। মনোরম নৈসর্গিক দৃশ্যের সমাহারে পার্বত্য জেলা বান্দরবান যেন এক রূপসী কন্যা। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সহ সর্বত্র সবুজ শ্যামলিমা গিরিশ্রেণীর এক অপরূপ দৃশ্য এই জেলায়। ভারত ও মায়ানমার এ দুটি দেশের আন্তর্জাতিক সীমানায় অবস্থিত বাংলাদেশের এই বান্দরবান জেলা। এই জেলার নামকরণ নিয়ে কথিত আছে যে সুদূর অতীতে বর্তমান জেলা সদরে অসংখ্য বানর খাদ্য সংগ্রহ করার জন্য হাতে হাত ধরে সাঙ্গু নদী পার হতো। এই বানর শেকলকে দেখতে অবিকল বাঁধের মতো লাগতো। সেই বান্দর বাঁধ থেকেই এই এলাকার নাম হয় বান্দরবান। দৃষ্টিনন্দন লীলাভূমি, পাহাড়, হ্রদ, ছড়া, বন, লেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা এ পার্বত্য জেলা। সমতলের বাঙালি এবং 11টি পাহাড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মিলন মেলা এই বান্দরবান। সকলের শান্তিপূর্ণ সহাবস্থান এখানকার সম্প্রীতিকে করেছে ঐশ্বর্যমণ্ডিত। তাদের জীবন, জীবিকা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক চলমান দৃষ্টান্ত হল জুম চাষ। আনারস, কলা, পেঁপে, কমলা, লেবু, আলু ও বাদাম এখানকার সর্বোচ্চ উৎপাদিত ফসল। এই জেলার অন্যতম নদী সাঙ্গু নদী, যা শঙ্খ নামেও পরিচিত। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামুহুরী এবং বাঁকখালী নদী। বান্দরবানের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে পর্যটন কেন্দ্রিক হয়ে উঠছে। এ জেলায় অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে স্বর্ণ মন্দির, স্থানীয়ভাবে যা বুদ্ধ ধাতু জাদি মন্দির হিসেবে পরিচিত। এছাড়া রয়েছে রামজাদি মন্দির, রাজবিহার, উজানিপাড়া বিহার, মেঘলা পর্যটন কেন্দ্র, প্রান্তিক লেক এবং ঐতিহ্যের স্মারক বোমাং রাজবাড়ি।
রয়েছে চিম্বুক পাহাড়, সাকা হাফং পর্বত, কেউকারাডাং পর্বত শৃঙ্গ, তাজিংডং পর্বত, টেবিল পাহাড়, ডিম পাহাড় ও জীবননগর পাহাড়। রয়েছে জাদিপাই ঝর্ণা সহ রিজুক, ঝুরঝুরি, নাফাকুম, রেমাক্রি, শৈলপ্রপাত সহ অসংখ্য ঝর্ণা। বান্দরবানের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 ফুট উচ্চতায় অবস্থিত বগা লেক। এর আশেপাশে পানির যেমন কোনো উৎসস্থল নেই, তেমনি এখান থেকে পানি বের হয়ে যাওয়ারও কোনো পথ নেই। রয়েছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র চিম্বুক পাহাড়, নীলগিরি ও নীলাচল। প্রকৃতির অপার সৌন্দর্য নীলগিরির অন্যতম আকর্ষণ। নীলগিরি পাহাড়চূড়ায় অবস্থিত এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2400 ফুট। বর্তমানে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত চিম্বুক পাহাড়টি বান্দরবানের অত্যন্ত পুরনো একটি পর্যটন কেন্দ্র। জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত চিম্বুক পাহাড়ে দাঁড়িয়ে চারিপাশের সবুজ পাহাড় আর মেঘের খেলা দেখলে যে কোনো পর্যটকেরই চোখ জুড়িয়ে যায়। আর বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যটন কেন্দ্র নীলাচলকে আধুনিক সাজে সজ্জিত করা হয়েছে। এখান থেকে সমগ্র বান্দরবানকে এক নজরে দেখা যায়। সকালের সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্ত, এই দুটি সময়ে নীলাচলের অপরূপ সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। এই দর্শনীয় আকর্ষণীয় নিদর্শনের উপর এবার চিত্ত দোলানো নৃত্যগীতের প্রদর্শন, যাতে অংশগ্রহণ করেছেন 11টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী। সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, এসো পাহাড় থেকে ছলকে নামা সঙ্গ ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে। নীলগিরিতে নীলাচলে চিম্বুক পাহাড়ে মেঘের সাথে লুকোচুরি খেলবার পাহাড়ে, নীলগিরি মা নীলাচল মা চিম্বুক কথা মা খেয়ে খেয়ে মোরে গা প্রত্যেক যে জমা, দেখো মন ভোলানো দৃশ্য তোলে চোখের তারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে। সাজানো বান্দরবানেতে পাহাড় এবং সমতলে উৎসবে মেতে, রঙা ঝরে রদমা তমা তৈমা পিওরে পিরোমা, সবাই সম্প্রীতি বন্ধনে বাধা সকল পাড়াতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, এসো পাহাড় থেকে ছলকে নামা সঙ্গ ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে, এসো পাহাড় থেকে ছলকে নামা সঙ্গ ধারাতে বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে। এই বৈচিত্র্যময় বর্ণিল পোশাকে মনোহরী নৃত্যের চিত্রায়নের পর এবার এক বিচিত্র পেশার দৃশ্যায়ন দেখুন। দর্শক মন্ডলী, আমরা এখানে একটি ব্যতিক্রমধর্মী দোকান দেখতে পাচ্ছি, সেলফি শপ।
সেলফির যুগে জুৎসই একটি নাম বই কি। এবার আমরা কথা বলবো আপনি এই দোকানে মালিক প্রোভাইডার কি লাগবে আপনার? লুঙ্গি, থামি, মাফলার না হ্যাট? না ওসব কিছুই লাগবে না। তা আপনি হঠাৎ এই ধরনের দোকান দিতে গেলেন কেন? দেখুন, এখন ফেসবুকে ছবি আপলোড করা একটা নিয়মে পরিণত হয়েছে, কিন্তু একই পোশাকে আপনি কয়টা ছবি আপলোড করবেন? তার জন্য চাই নিত্য নতুন পোশাক, কিন্তু সবার পক্ষে তো প্রতিদিন নিত্য নতুন পোশাক ক্রয় করা সম্ভব না। এই জন্য ওইসব ভাই বোনেদের কথা চিন্তা করে আমাদের এই নতুন উদ্ভাবন সেলফি শপ। তা আপনারা কি শুধুমাত্র সেলফি তোলার জন্য পোশাক বিক্রি করেন? মূলত আমরা এখানে পোশাক বিক্রি করি না, ভাড়া দেই। ওই দেখেন, একদল পোশাক ভাড়া নিয়ে যাচ্ছে, আরেকদল ফেরত দিয়ে যাচ্ছে। যারা এখানে বেড়াতে আসেন তারা আমাদেরকে একটা নির্দিষ্ট সিকিউরিটি মানি দিয়ে 10-20টা পোশাক নিয়ে যত খুশি সেলফি তুলতে পারেন। আমাদের পোশাক প্রতি একটা চার্জ আছে। তাই ভাড়ার পোশাকে সেলফি তুলে লাভটা কি? উনারও লাভ, আমারও লাভ। উনি প্রত্যেকদিন নিত্য নতুন পোশাকে ছবি তুলতে পারছেন, সবাই তাকে নতুন নতুন পোশাকে দেখছে। এইসব ছবি আবার লাইক কমেন্ট ভাইরালও হয়, তাতে করে আমাদের জামাটাও ভাইরাল হয়। তাতে আমাদের সুবিধা, জামার কারণে আবার উনিও ভাইরাল হন। অবিবাহিত হলে আবার উনারও পাত্র পাত্রী পেতে সুবিধা। এটা বেশ ভালো সুবিধা তো। আমাদের এই সেলফি শপের মোবাইল ব্রাঞ্চ আছে। সেটা কিরকম? এই যেমন ধরেন, আপনি বান্দরবন বেড়াইতে আসছেন, সুন্দর সুন্দর জায়গায় গিয়ে সেলফি তুলবেন। সিম্বুক পাহাড়ের চূড়ায়, কেউক্রাডং-এর উপরে, ডিম পাহাড়ে, সুন্দর সুন্দর ঝর্ণার সামনে, যত রিমোট এরিয়াতে আপনি সেলফি তুলেন না কেন, আমাদের মোবাইল ব্রাঞ্চ পাবেনই পাবেন। ওই যে দেখেন, একদল পাহাড়ের সামনে খাড়াই সেলফি তুলতেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। নিত্য নতুন পোশাক দেখে অনেকেই মনে করবে নিশ্চয়ই আপনি কোনো জমিদার পুত্র বা জমিদার কন্যা। পরের ধনে পদ্মারি আর কি। চারিদিকে সেলফি শুনে শুনে মাথাটা গরম হয়ে গেছে। দেন একটা কুলফি খেয়ে মাথাটা ঠান্ডা করি। কুলফির দোকান তো এখনো খোলে নাই, নেন আপনি এই হ্যাটটা পরে মাথা ঠান্ডা করেন। বান্দরবনের গহীন অরণ্যে এই সেলফি শপের সামনে থেকে বিদায় নিচ্ছি। সাক্ষাৎকার নেবার সাক্ষাতে প্রখ্যাত হবার বহুমুখী উপায় বেরিয়েছে এখন। এদের ইচ্ছে স্বাধীন। একের ভেতর 2 বা 3 এর সূক্ষ্ম চালাকি দেখে আপনি দুঃখ পেলেও বোঝার উপায় নেই মুখ্য উদ্দেশ্যটা কি। রেডি, স্ট্যান্ড বাই, অ্যাকশন। শুরুতে রেডিও চুলবুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছে আমি আরজে মিষ্টি। আপনাদের সবার জন্য রইল শীতের শিশির ভেজা মিষ্টি ভালোবাসা। হাই ডিয়ার, নো ফিয়ার, জাস্ট মেক ইট ক্লিয়ার। আর ইউ অলরাইট? অলরাইট। এর আগে আপনার সাথে তো আমার ফাইট আছে। আর ইউ কিডিং? ফাইট থাকবে কেন? কারণ আপনি আমাকে রেডিওর ইন্টারভিউর জন্য ডেকেছেন, কিন্তু এখন আবার ক্যামেরা ফিট করে ফেসবুকে লাইভ করে বসে আছেন। আমি তো ভিডিওতে আপনাকে ইন্টারভিউ দেবো না। ভাই, এখন কিন্তু সবাই এই 2-in-1 কাজটা করে। ইউনো, এটা এখন এক ধরনের বিজনেস, নিউ কালচার, নিউ ট্রেন্ড। তাতে আমার লাভ? মানুষ আপনাকে অডিও ভিডিও দুটোতেই পেল। মানুষ আমাকে পেল, আর আমাকে বিক্রি করে আপনারা টাকা পেল। আপনারা তো এটা ইউটিউবে চালাবেন, ইউটিউবে পয়সা, ফেসবুকে পয়সা, খালি ব্যবসার ব্যবসা। শিল্প সংস্কৃতি নিয়ে এত ব্যবসা চিন্তা করেন কেন? তাতে ক্ষতি কি? ক্ষতি নাই, তবে উচিত হলো যেটার জন্য ডাকছেন সেটাই ভালোভাবে করা। সবকিছু একসাথে করতে গেলে তো সেটা না হবে রেডিওর ইন্টারভিউ, না হবে পত্রিকা, না হবে ইউটিউবে। আজকাল পত্রিকাতে সাক্ষাৎকার দিতে গেলেও অনলাইন ক্যামেরা ফিট। আপনারা একটা কাজ করতে এলে 2-3টা কাজ আদায় করে নেন, করেন, অসুবিধা নেই। সাথে আমাদের পেমেন্টও রেডি রাখেন। দ্যাটস নান অফ মাই বিজনেস। এটা আমার অথরিটি জানে। আমার কাজ শুধু আপনাদের ইন্টারভিউ না, আমি জাস্ট আর্চে। দেখুন, আমাদের পেমেন্টটা দিলে আমরাও কাজটা খুশি মনে করে দেবো। কোনো রকম হইচই হবে না, পরিবেশটাও শান্ত থাকবে। কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে? শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা দৃষ্টিনন্দন নীলাচল পর্যটন কেন্দ্রের এই উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে আজ আমরা 4 জন দর্শক নির্বাচন করব। আমাদের প্রয়োজন 1 জন নারী এবং 3 জন পুরুষ। যেহেতু আজ আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার বান্দরবান জেলায় এসেছি, তাই এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়েই থাকবে প্রশ্ন। এখানে রয়েছে রানা আর মামুন, তারাই সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন। বান্দরবান জেলার জেলা ব্র্যান্ডিং এর স্লোগানটি কি? এখানে একজন নারী, হ্যাঁ বলুন আপনি। অপরূপা বান্দরবান। উত্তর সঠিক হয়েছে। তার জন্য বলবেন আপনার নাম? নীলা সুলতানা জ্যোতি। আপনি কি করেন? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অনেক ধন্যবাদ। আমরা 1 জন নারী পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন 3 জন পুরুষ। এবারে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃহত্তর 3 পার্বত্য জেলার একজন ক্ষুদ্র নিগোষ্ঠীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন। বলতে হবে তার নাম কি? ওখানে একজন দাঁড়িয়েছেন, ইউ গেটিং বীর বিক্রম। উত্তর সঠিক হয়েছে। তার জন্য করতালি। আপনার নাম? সুনীল দাস। কি করেন আপনি? বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। অনেক ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন, এই বান্দরবান জেলারই একজন ক্রীড়াবিদ যিনি মার্শাল আর্ট কারাতের জন্য জাতীয় পর্যায়ে 15 বার পদক পেয়েছিলেন। বলতে হবে তার নাম কি? ওখানে একজন জবরু। উত্তর সঠিক হয়েছে। তার জন্য করতালি। আপনার নাম? আমার নাম মোহাঞ্চু মার্মা। কি করেন আপনি? আমি একটা এনজিওতে জব করি। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, বান্দরবান জেলা হওয়ার আগে এটি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত একটি এলাকা ছিল। বলতে হবে প্রথম ডেপুটি কমিশনার কে ছিলেন, তার নাম কি? ওখানে একজন।
আলী হায়দার খান। হয়নি। এখানে একজন, এখানে বলুন আপনি। টিএস লুইন। অনেক ধন্যবাদ। তার জন্য করবেন আপনার নাম? সুভাষচন্দ্র চাকমা। কি করেন আপনি? আমি জেলা প্রশাসনে চাকরি করি। জেলা প্রশাসনের চাকরি, অনেক ধন্যবাদ আপনাকে। সেজন্য হয়তো আপনি জেলা প্রশাসকের নাম বলতে পেরেছেন। আমরা 4 জন দর্শক পেয়ে গেছি, 3 জন পুরুষ, 1 জন নারী। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। তাদের জন্য করবেন। আমরা আমাদের 4 জন নির্বাচিত দর্শক এখানে পেয়ে গেছি। এবার আমরা তাদের নিয়ে শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের অভিনয় করতে হবে এই অঞ্চলের কিছু বিষয় নিয়ে। আমরা ছোট্ট একটি নাটিকা তৈরি করেছি, যেখানে 4টি চরিত্র রয়েছে, একজন গাইড, একজন মামা এবং তার ভাগ্নে এবং ভাগ্নি। আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে। মামা তার ভাগ্নে আর ভাগ্নিকে নিয়ে বান্দরবান ঘুরতে এসেছেন। গাইড তাদের সহযোগিতা করছে। এই পর্বে মামার চরিত্রে আপনি, ভাগ্নের চরিত্রে আপনি, গাইডের চরিত্রে আপনি এবং ভাগ্নির চরিত্রে অভিনয় করবেন আপনি। দর্শক রায় যিনি ভালো অভিনয় করবেন তিনি হবেন আজকের বিজয়ী। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। প্রস্তুতির সময় শুরু এখন থেকে। আপনারা প্রস্তুত? জি জি জি, অনেক ধন্যবাদ। শুরু করুন তাহলে। আচ্ছা, আপনারা তো বান্দরবানে ঘুরতে আসলেন। এর আগে আমি একটা কুইজ জিজ্ঞেস করি আপনাদেরকে। বাংলাদেশে দর্শনীয় স্থান মধ্যে ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হয়, এটা কোন জায়গা? এই বুড়ো বয়সে আবার হাঁটা? পারলেন না তো এই বান্দরবানে। এই বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে কোথায় 1 দিন, কোথায় 2 দিন, কোথায় 3 দিনও সময় লেগে যেতে পারে। আচ্ছা ভাইয়া, হেঁটে যাওয়ার সময় কি পাহাড়ি থামি, মাফলার, চাদর পাওয়া যায়? অনেক জায়গায় ওইগুলো পাওয়া যাবে। রাখ তোর শপিং, আগে ট্যুর প্ল্যানটা করি। আচ্ছা বাবা, শহরের আশেপাশে গাড়ি দিয়ে যাওয়া যায় এরকম কোনো জন্য নাই? আচ্ছা, তো এই তো পাশে আমাদের শৈলপ্রপাত। আচ্ছা মামা, অজানাকে জানা, অদেখাকে দেখায়, এটাই তো অ্যাডভেঞ্চার। রাখো তোমার অ্যাডভেঞ্চার। তোমাদের মোবাইল, ফেসবুক এগুলো তোমাদের অ্যাডভেঞ্চার নষ্ট করে দিচ্ছে। আচ্ছা মামা, সবাইকে এক পাল্লায় মাপবেন না। আমরা ঠিক আছি, আপনি তো গাড়িতে করে বগালেক যেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গাড়িতে না গিয়ে ওই বুট জার্নিং এ যাই, 4-5 দিনের জন্য ট্যুর প্ল্যানিং করি। আপনি ওইখানে নাফাকুং, রামনাকি, রিজুক ঝর্ণা, তারপরে রাংখিং খিং, ওইদিকে গেলে সুইজারল্যান্ডের মতন মনে হবে। আমি চিন্তা করছি 2-1 ঘন্টা, আবার তুমি বলতেছো 4-5 দিন। আবার ওখানে নেটওয়ার্ক নাই, ওখানে যদি কোনো একটা বিপদ ঘটে, না আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। কেমন ভাইয়া, যাওয়ার সময় ত্রিপুরাদের পুতির মালা, কানের দুল পাওয়া যাবে? রাখ তোর শপিং। মামা, তোমার কোনো মানে যেতে হবে না। তুমি কাছাকাছি নীলাচল আর নীলগিরি দেখো, আর বসে বসে কলার পেঁপে খাও। আমাদের বাংলা কলা আর পাহাড়ি পেঁপে খেতে কিন্তু খুব সুস্বাদু। তাহলে তো খুব ভালো হলো। আমি আর সুমি থাকি। আমি কেন থাকবো মামা? তুমি মেয়ে মানুষ, তুমি পাহাড়ে উঠতে পারবে না, তোমার অনেক কষ্ট হবে, তুমি থাকো। মেয়েদের সম্পর্কে কোনো ধারণাই নেই মামা তোমার। মেয়েরা এভারেস্ট জয় করে ফেলেছে, আর এখানে তো সামান্য কেউ কারা দাও। তুমি আমাকে নিয়ে মোটেই চিন্তা করো না। আমি পাহাড়ে যাই আর তুমি বসে বসে পাহাড়ি ফল খাও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যে খুব কম সময়ের মধ্যে তাৎক্ষণিক প্রস্তুতিতে তারা মোটামুটি ভালোই করেছেন। তবে আপনাদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে বাংলা ভাষায় খুব একটা পারদর্শী না হলেও মং হাইচু মার্মা এদের মধ্যে কিছুটা ভালো করেছেন। তাই আজকের কম্পিউটার বিজয়ী হয়েছেন এই মং হাইচু মার্মা। আর আপনাদের নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্য রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মূল্যবান পুরস্কার। এই বই রয়েছে, পরিবেশ বন্ধু গাছ রয়েছে, কেয়ার গিফট সামগ্রী। সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা নানা রকম টিউবের কথা জানি। টিউব অয়েলের টিউব, টিউব লাইটের টিউব, গাড়ির চাকার টিউব, টিউব রেলের টিউব, গবেষণাগারের সোজা বাঁকা নানা রকমের টিউব। কিন্তু সব টিউব ছাড়িয়ে মাথা বাড়িয়ে দাঁড়িয়ে গেছে যে ইউটিউব। দেখা যাক এই ইউটিউবে ভিউ বাড়াতে কিউ দেওয়ার জন্য কে কোন পথে চলেন, কি কথা বলেন। প্রিয় নগরবাসী, একটি বিশেষ আনন্দের সংবাদ। আমাদের দেশের সাধারণ মানুষের আনন্দ বিনোদনের জন্য নেট দুনিয়ার নতুন আজই সাবস্ক্রাইব করুন। কি করব? সাবস্ক্রাইব। কি করব? সাবস্ক্রাইব। কি ব্যাপার ভাই, এই বাড়ির গেট আটকে আপনারা কি শুরু করলেন?
স্যার এইবারই তাহলে আপনাদের ভালো হয়েছে আপনাদের পাইছি স্যার একটা রিকোয়েস্ট ছিল আপনার যার যার মোবাইলে স্মার্ট টেলিভিশনে স্যার এই চ্যানেলটা দেখলে আর কিছুই লাগবে না একদম তরতাজা বিনোদনের রাজা একবার দেখলে দেখতে মন চাইবে শতবার। আপনার চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেল মজা কাকে বলে। কি নাম? মজা কাকে বলে। তা তো ইউটিউব খুললেই দেখি মাঝে মাঝে এমন কিছু দেখি মনে হয় যেন ফোনটাই আসলে সেই জন্য তো আমরা আপনাদের বাড়ির সামনে এসেছি। কি নেই আমাদের চ্যানেলে? 100% টেনশন মুক্ত চ্যানেল। টেনশন মুক্ত চ্যানেল মানে? টকশো মুক্ত চ্যানেল। আর টকশো মুক্ত মানে টেনশন মুক্ত। যেখানে টকশো নাই সেখানে পেশাল নাই, যেখানে পেশাল নাই সেখানে টেনশনও নাই, যেখানে টেনশন নাই সেখানে মার খাও নাই, যেখানে মার খাও নাই সেখানে মার দেওয়ার ভয়ও নাই। সুতরাং স্যার কথা দেন সাবস্ক্রাইব করবেন। আমাদের আছে অদ্ভুত অদ্ভুত আইটেমের সব রান্নার অনুষ্ঠান। কচুর শাক থেকে কচুর ডগা, ওল কচু থেকে মান কচু, কচুর লতি থেকে কচুর মুখী, কোনো কিছুই বাদ নেই। এক কচু দিয়েই এত আইটেম। তবে যত আইটেমই থাক কোনো আইটেম সং নাই, নিশ্চিন্তে পরিবার নিয়ে দেখতে পারবেন। একসময় দেখছি মাইকে সিনেমা এবং নাটকের পাবলিসিটি হইতো, এরপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে পাবলিসিটি শুরু করছে। এবার বাজার হাট শপিং মল আর সিনেমা হল তো আছেই, আর এখন বাড়ি বাড়ি আইসা শুরু করছেন, তাও আবার ইউটিউব চ্যানেলের জন্য। স্যার আমরা কিন্তু দলবল নিয়ে এসে আপনাদের ডিস্টার্ব করতেছি না। স্যার জাস্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন। কি করব? সাবস্ক্রাইব। একটা ক্লিকই যথেষ্ট, বলেন স্যার দেবেন। আরে ভাই আপনারা কি শুরু করলেন? হ্যাঁ স্যার এত চিন্তার কি আছে? আপনারা কত মানুষের টাকা পয়সা দান কইরাত ভিক্ষা দেন, আমাকে এরকম একটা সাবস্ক্রাইব ভিক্ষা দেন। একটা সাবস্ক্রাইব ভিক্ষা দেন স্যার। ভিক্ষা? কি বুঝলেন? বুঝাবুঝির কিছু নাই। ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান শেষে সবাই যেভাবে সাবস্ক্রাইব করার জন্য বলে, এটা তো ভিক্ষা ছাড়া আর কিছু না। অথচ জিনিস যদি ভালো হয় এত কথা বলতে হয় না। আমাদের দেশে কম বয়সে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কম ভিডিও আপলোড করে রিকোয়েস্ট না করেই হিট, কারণ কোয়ালিটি অর্থাৎ তারা সংখ্যায় নয় মানে বিশ্বাস। সুতরাং আপনাদের মান বাড়ান, এমনি সাবস্ক্রাইবার বাড়বে আর ভিক্ষা করা লাগবে না। কি বাড়বে? সাবস্ক্রাইবার। কি করা লাগবে না? ভিক্ষা। এই ভিক্ষার দীক্ষা না নিয়ে চলুন এবার আমরা একটু প্রাকৃতিক শিক্ষায় যাই। প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার এই বান্দরবানের রুমা উপজেলায় রয়েছে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় পর্বতশৃঙ্গ কেওক্রাডং, যার উচ্চতা হচ্ছে 3172 ফুট। একসময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা হতো। বর্তমানে বেসরকারি গবেষণা এবং প্রত্যক্ষদর্শী পর্যটকদের মতে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে সাকাহাফং। তবে অবাক হলেও সত্যি যে এই কেওক্রাডং পাহাড়েও জমির মালিক রয়েছেন এবং এই পর্বতের 20 একর জমির মালিক লামমুনথন লালা নামে এক ব্যক্তি, সবার কাছে যিনি লালা বম নামে পরিচিত। পর্যটকদের থাকা খাওয়ার সুবিধার জন্য এই কেওক্রাডংয়ের চূড়ায় নিজ জমিতে তিনি কয়েকটি কটেজও বানিয়েছেন। আমরা এবারে কথা বলবো লালা বমের সঙ্গে। লালা বম, আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? আপনাকে এই পাহাড়ে দেখা হয়ে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে তা আমাকে কোথায় দেখেছেন? ইত্যাদিতে দেখেছেন। আচ্ছা, আপনি তো বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানের বাসিন্দা। এইখানে থাকতে আপনার কেমন লাগে, বিশেষ করে মেঘের সাথে এই বসবাস? ভালো লাগে। ভালো লাগে, মানে সবসময় ঠান্ডা থাকে বোধ হয়? এসি দরকার হয় না, ফ্যান দরকার হয় না, মশা নাই, পোকা মাকা নাই, বাতাসে সব উল্টাই ফেলে। আচ্ছা, তো এখানে আপনার সঙ্গে আর কে কে বসবাস করেন? এখানে আমাদের পরিবার, ছেলে, বৌমা, আমার ওয়াইফ। আপনারা বসবাস করেন। আচ্ছা, আপনি যে জমিটি পেয়েছেন 20 একর, এটা কবে পেয়েছেন? এটা 1983 তে। লালাবম, আপনি তো অনেক উপরে অবস্থান করেন, অর্থাৎ আপনি অনেক উপরের লোক। নিচের লোকদের আপনি কোন দৃষ্টিতে দেখেন? ভালো লাগে নিচের লোকদেরকে। নিচের লোক না থাকলে আমি বাজার করব কোথায় থেকে, তারপরে পানি পাবো কোথায় থেকে, খাবো কোথায় থেকে। তার মানে নিচের লোকের সঙ্গে আপনার সুসম্পর্ক। জি জি জি, সম্পর্ক। এই যে পর্যটকরা যখন আসে তখন আপনার কেমন লাগে? ভালো লাগে। এখানে আত্মীয় আসে, কেউ যদি আসে তখন আপনার মনে হয় কি আমার আত্মীয় আসে। আপনার আত্মীয় স্বজন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মন্ডলী, 2008 সালের 29শে আগস্ট প্রচারিত ইত্যাদিতে আমরা বান্দরবান জেলার থানচি উপজেলার শঙ্খ নদীর পাড়ে অবস্থিত তিন্দু ইউনিয়নের কয়েকটি দৃষ্টিনন্দন স্থান দেখিয়েছিলাম, যেখানে যাওয়ার পথটিও ছিল বেশ কষ্টসাধ্য। ইত্যাদির আগে আর কোনো টিভি ক্যামেরা এখানে পৌঁছায়নি। ইত্যাদিতে প্রচারের পর বান্দরবানের এই থানচি উপজেলা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য বিখ্যাত হয়ে ওঠে। তিন্দুর এই স্থানে রয়েছে বিভিন্ন নামের বিশাল বিশাল আকৃতির বিস্ময়কর সব পাথর। কোনটি মুকুট পাথর, কোনটি জাহাজ পাথর, কোনটি বা কলসি পাথর। বড় পাথর বলে এই পাথরটির নাম হচ্ছে রাজা পাথর। ইত্যাদির ক্যামেরা নিয়ে এবার আমরা গিয়েছিলাম আরো একটু দুর্গম অঞ্চলে। আমরা এখন বান্দরবন সদর থেকে 79 কিলোমিটার দূরে পাহাড়ের বুকে আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি থানচি উপজেলায়। থানচি বাজার থেকে যাত্রা শুরু করি রেমাক্রির দিকে। সাঙ্গু নদী ধরে রেমাক্রি যেতে ইঞ্জিন নৌকায় ধীরে ধীরে উপরে উঠতে হয়। থানচি ঢালু হওয়ার কারণে স্রোতের বিপরীতে 2 ঘন্টার পথ অতিক্রম করে দেখা মেলে অপরূপ প্রাকৃতিক জলপ্রপাত রেমাক্রি খুম। এই জলপ্রপাতের স্বচ্ছ পানির প্রবাহ যে কোনো সৌন্দর্য পিপাসু পর্যটককেই কাছে টানবে।
এরপর রেমাক্রি থেকে 3.5 ঘন্টা হেঁটে আমরা গিয়েছিলাম নাফাকুম জলপ্রপাতে। দুপাশের সবুজ পাহাড়ি বন আর পাথুরে ভূমি নাফাকুমকে দিয়েছে ভিন্ন মাত্রা, করেছে আরো আকর্ষণীয়, যেন শিল্পীর আঁকা ছবি। এখন আমরা যাচ্ছি তিনাফসাইতার জলপ্রপাতে। বান্দরবান জেলার বোয়াংছড়ি উপজেলা থেকে 48 কিলোমিটার দূরে এর অবস্থান, যেখানে যেতে হলে প্রায় 40 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। প্রায় 65 ফুট উপর থেকে নিচে বিশাল বিশাল পাথরের উপরে পড়ছে এর ক্ষিপ্র জলধারা, যা অসাধারণ। এবার আমরা যাচ্ছি বান্দরবান সদর থেকে 66 কিলোমিটার দক্ষিণ পূর্বে রুমা উপজেলার সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত রিজুক ঝর্ণায়। প্রায় 300 ফুট উঁচু থেকে গড়িয়ে পড়ছে রিজুকের পানির ধারা, যা পর্যটকদের বিমোহিত করে। দর্শক মণ্ডলী, বান্দরবান এবং এর চারিপাশের বিভিন্ন ঝর্ণা এবং জলপ্রপাতে এমনিভাবে ভীষণ বেগে পানি পড়ার কারণে স্থানটি যেমন পিচ্ছিল হয়, তেমনি বিভিন্ন স্থানে এরকম গভীর খাদের সৃষ্টি হয়। তাই এসব স্থানে ভ্রমণের সময় পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। প্রাকৃতিক সৌন্দর্যের বৈশিষ্ট্য থেকে প্রকৃতিগত বৈশিষ্ট্য বিশিষ্ট এক অতি নিষ্ঠ শিল্পীর সঙ্গীত জীবনের শুরুর গুরুকে তা দেখা যায়। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গীত আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের খুবই প্রিয় প্রিয় এবং প্রিয় শিল্পী ঢঙ্গিয়ারা বেগমকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, শুরুতেই আমরা জানতে চাইবো আপনার নাম ঢঙ্গি হলো কেন? ছোটবেলা থেকে সবাই বলতো আমি নাকি অনেক ঢং করতাম। বলতে পারেন আমার সারা অঙ্গ জুড়ে শুধু ঢং আর ঢং। এই ঢং থেকে সঙ্গে এলেন কি করে? সম্পূর্ণ অবদান আমার স্বামী। আমার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে। ও মিডিয়াতে কাজ করে, তো ওর কারণে আজ আমি অখ্যাত হয়েও খ্যাত। কিন্তু কেউ কেউ তো বলেন আপনি খ্যাত নয়, খ্যাত হয়েছে। নিন্দুকেরা অনেক কথাই বলে, ওসব ধরলে সামনে এগোনো যাবে না। আজকে আমি, আমার যে অবস্থান, আমি যে আজকে ঢঙ্গিয়ারা বেগম হয়েছি, তা আপনাদের কারণে। কিন্তু অনেকেই বলেন আপনার আজকের যে অবস্থান সেটা আপনার স্বামীর কারণে, কারণ আপনার চাইতে অনেক ভালো ভালো শিল্পী আছেন যাদের পাবলিসিটি এবং প্রচার কোনোটাই আপনার মতো হয় না। সে কেমন কথা? আমার স্বামী পারে তাই করে, ওদের স্বামী পারে না তাই করে না। ওদেরকে বলুন আমার স্বামীর মতো কাউকে বিয়ে করতে। জি, ইদানিং অনেকেই সেটা করছে। তবে দেখেন, এই গান বাজনা এগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা, অর্থাৎ যে বিদ্যা গুরু ছাড়া অর্জন করা যায় না। তাহলে কি আপনার গুরু আপনার স্বামী? না, আমার গুরু। তার মানে মোবাইলকে সম্মান দেখালেন মনে হচ্ছে। হ্যাঁ, আমার গুরু আমার মোবাইল। এই মোবাইলেই আমার শুরু থেকে শেষ। আমার গান শেখা এবং দেখা এই মোবাইলে, তারপর এই মোবাইলে আমার গান রেকর্ড, আপলোড এবং তার প্রচার। এই মোবাইলের কারণে আজ আমি হিট, আমি সেলিব্রিটি। তাহলে তো আপনার জীবনে মোবাইলের অনেক অবদান। শুধু অবদান নয় ভাইয়া, এই মোবাইলের কাছে আমি ঋণী। আর মিডিয়ার বাকি ব্যাকআপটুকু দিচ্ছে আমার স্বামী। সেই হিসেবে বলা যায় যে আপনি স্বামী সোহাগিনী। আল্লাহ, সেটা বলতে পারেন। এবার আমাদের ভাইকে বলবো এই নামে একটা ছবি বানিয়ে আপনাকে নায়িকা বানাতে। ছবির নাম হবে স্বামী সোহাগিনী, নায়িকা ঢঙ্গিয়ারা বেগম। কিছু বলেন না ভাইয়া। কি করছেন? আর লাইভ চলছে তো। এই অতি নিষ্ঠ শিল্পীর কথায় অতিষ্ঠ না হয়ে আসুন আমরা শুনি বাংলা ও মারমা গানের দুজন প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে অনুরাগের গান। শিল্পী দুজন হলেন বাংলা গানের আখি আলমগীর এবং মারমা গানের মানমান সিং। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি। পাহাড়ি ফুলে নাকি চোখেরই ভুলে, পাহাড়ি ফুলে নাকি চোখেরই ভুলে, আমি হঠাৎ করে দেখেছি তোমায়। পাহাড়ি ফুলে নাকি চোখেরই ভুলে, আমি হঠাৎ করে দেখেছি তোমায়। তুমি কি উঠবে নেচে পায়ে, তোমার দেই যদি গো মন পরিয়ে। না না না, অমন করে দিও নাই মনে আমার রং ছড়িয়ে।
স্বপ্ন আমার তোমায় নিয়ে সত্যি হতে চায়। ভুল তো আমি নই, কোনো ভুল তো আমি নই, তবু ভালোবাসা আমায় ছুঁয়ে যায়। আমি তো ছন্দ হয়ে চলি একাই সুর ছড়িয়ে গুনগুনিয়ে। কিছু তাই আমার প্রাণে ছড়িয়ে দাও অনুরাগের গান শুনিয়ে। হো আমি তো ছন্দ হয়ে চলি একাই সুর ছড়িয়ে গুনগুনিয়ে। কিছু তাই আমার প্রাণে ছড়িয়ে দাও অনুরাগের গান শুনিয়ে। দুজনে বন্ধু হলে সারা জীবন রইবে পরিচয়। তিতা তিরলালে নয়তে মুছে থাকে। পাহাড়ি ফুলে নাকি চোখেরই ভুলে আমি হঠাৎ করে দেখেছি তোমার। ভুল তো আমি নই, কোনো ভুল তো আমি নই, তবু ভালোবাসা আমায় ছুঁয়ে যায়। বাংলা গানের এই সবুজ শ্যামল রূপ বৈচিত্র্য ছেড়ে চলুন বিদেশের এক পাথর নগরী থেকে ঘুরে আসি। দর্শক মন্ডলী, কথা বলছি ভারতের চেন্নাই থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত মহাবালিপুরম থেকে। এই স্থানটির নাম বর্তমানে মামাল্লাপুরম। এটি একটি ঐতিহাসিক শহর। কেউ কেউ এটিকে আবার পাথর নগরীও বলে থাকেন, কারণ এখানে রয়েছে 7ম এবং 8ম শতাব্দীতে পল্লব রাজাদের প্রতিষ্ঠিত অনেক মন্দির ও স্মৃতির স্তম্ভ। আর এই স্মারক ভাস্কর্যগুলো হলো মুক্তাঙ্গনে খচিত বিশ্বের বৃহত্তম ভাস্কর্য। 1984 সালে সামগ্রিকভাবে শহরটির নানা নিদর্শনকে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়। তবে বর্তমানে এই মন্দিরগুলো কোনো উপাসনালয় কিংবা ধর্মীয় কাজে ব্যবহৃত হয় না। এগুলো পর্যটন কেন্দ্র হিসেবেই এখন বিশেষভাবে সমাদৃত। এই পুরো স্থানটিকেই বলা হয় পঞ্চরথ বা পাণ্ডব রথ। এই 5টি স্থাপনার প্রতিটিতেই একটি শিলাখণ্ডকে রথ বা বাহনের আকারে খোদাই করা হয়েছে। পাণ্ডব বংশের 5 ভাই এবং তাদের সকলের স্ত্রী দ্রৌপদীর নাম অনুসারে পঞ্চরথের প্রতিটি রথেরই রয়েছে ভিন্ন ভিন্ন নাম। ধর্মরাজা রথ, ভীম রথ, অর্জুন রথ, নকুল ও সহদেব রথ এবং দ্রৌপদী রথ। এটি একটি স্মারক চত্বর, যে স্থানটিতে পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে। এই মামাল্লাপুরমের প্রাচীন স্থাপত্য শৈলীর এক চমৎকার নিদর্শন হচ্ছে অর্জুনের তপস্যা। প্রায় 100 ফুট লম্বা এবং 45 ফুট উঁচু এই স্থাপত্য নিদর্শনটি পৃথিবীর সর্ববৃহৎ একশিলা অর্থাৎ একখণ্ড পাথরের শিল্পকর্মের মধ্যে অন্যতম। আর অর্জুনের তপস্যা বলে খ্যাত এই ভাস্কর্যটিতে 153টি মূর্তি রয়েছে। শুধু ধর্মীয় বা ঐতিহাসিক গুরুত্বই নয়, এই স্থাপত্যটি নিখুঁত শিল্পকর্মেরও এক উজ্জ্বল নিদর্শন। সেই আমলে শুধুমাত্র হাতুড়ি এবং বাটালির মতো মৌলিক যন্ত্রপাতি দিয়ে অকল্পনীয় দক্ষতায় তৈরি এই নিখুঁত শিল্পকর্মটি দেখতে সারা বছরই এখানে পর্যটকদের সমাগম ঘটে। দর্শক মন্ডলী, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কৃষ্ণাস বাটার বল, অর্থাৎ কৃষ্ণের বাটার বল। কৃষ্ণের মাখন বল নামে পরিচিত এই প্রকাণ্ড পাথরটি 20 ফুট উঁচু এবং 16.5 ফুট চওড়া। 250 টন ওজনের এই পাথরটি মাত্র 2 বর্গ ফুট স্থানের ভিত্তির উপর আশ্চর্যজনকভাবে দাঁড়িয়ে আছে। এ ব্যাপারে স্থানীয় গাইড আমাদেরকে জানান, Rocks stay there, balance center gravity. Okay. Local people create name in the mythology called Krishna's butterball. প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিগত 1200 বছর ধরে পাথরটি এই একই অবস্থানে রয়েছে। এমনকি ঝড় বা সুনামিতেও পাথরটির নড়বড়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কৃষ্ণের মাখন বলের এই স্থানটি শহরের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সপ্তদশ শতাব্দীতে নির্মিত পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থানে, যার নাম হচ্ছে 7 প্যাগোডা বা 7 প্যাগোডা। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে তৈরি বলে এর আরেক নাম শোর টেম্পল। 7 প্যাগোডার দেশ বলে খ্যাত হলেও বর্তমান সময়ের পর্যটকদের জন্য এখানে প্যাগোডা রয়েছে মাত্র একটি। মামাল্লাপুরমের সমুদ্র তীরে অর্থাৎ বঙ্গোপসাগরের তীরে নির্মিত এই মন্দিরটিতে এ ধরনের 7টি প্যাগোডা ছিল। বাকি 6টি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে 1972 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটিকে রক্ষা করার জন্য এর চারিদিকে বাঁধ দেওয়ার ব্যবস্থা করেন। অনেকটা পিরামিডের মতো দেখতে 5 তলা বিশিষ্ট এই শোর টেম্পল পল্লব রাজাদেরও শেষ কীর্তি। পাহাড় কেটে তৈরি পশুরাজ সিংহ, ষাঁড়ের শাড়ি ও পৌরাণিক দেবদেবীরা ভাস্কর্যের অনুপম নিদর্শন হয়ে মন্দির প্রহরা দিচ্ছে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে অনেকগুলো ষাঁড়ের শাড়ি, যেগুলো পাথর কেটে তৈরি করা হয়েছে।
এবং এগুলো তৎকালীন রাজা তার যাতায়াতের জন্যই ব্যবহার করতেন। ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত হয়েছে এই শোর টেম্পল। নীল সমুদ্রের ফেনিল ঢেউ অবিরাম আছড়ে পড়ছে শোর টেম্পলের দেয়ালে। ভাগিনার ব্যবসায়ী মন কখন যে কোন বিষয় আশয়ে আসক্ত হয়ে মামার শক্ত মনকে নরম করার চরম বা পরম চেষ্টায় নরম না করে গরম করে ফেলে তা বলা মুশকিল। চলুন দেখি ভাগ্নের এবারের বিষয় মামার সয় কি না সয়। বাবা সবই তো শুনলাম, এইবার কো আমার এই ব্যবসার ভবিষ্যৎ কেমন? ভবিষ্যৎ তো ভবিষ্যতে কইতে পারবো, কিন্তু তোর এই ইউটিউব রিয়েলিটি শো এর ব্যবসাটা ঠিক বুঝলাম না। টেলিভিশনে তো হারাক করে নানান জাতের রিয়েলিটি শো দেখাও। ও তো কোটি কোটি টাকার খেলা, তুই এত পয়সা পাবি কই? এতে লাভই বা কি? আমি তো প্যাকেজে রিয়েলিটি শো করব, একটার লগে 8-10টা, আর ইনকামের জায়গাটা হইলো ইউটিউব। 2-3টা ভাইরাল হইলে আমার ভয় কটা। এই প্যাকেজ রিয়েলিটি শো মানে? আপনি বলেন। আমরা নানা শ্রেণী পেশা এবং বয়সের প্রতিযোগী নিয়ে কাজ করব। যে শিশুটি সদ্য জন্মগ্রহণ করে চিৎকার দিচ্ছে তার উপর একটা রিয়েলিটি শো হবে। আসলে জন্মের পরে কার চিৎকারটা কেমন ছিল সেটাই হবে সাবজেক্ট। ভবিষ্যতে এই চিৎকার হবে তার জীবনের একটা স্মৃতি। সেকেন্ড, ধরেন একেবারে যারা বৃদ্ধ হয়ে গেছে, দাদা দাদি নানা নানি, তাদের উপরও একটা রিয়েলিটি শো হবে, সোলো এবং ডুয়েট। এরকম অনেক ভালো গানের শিল্পী আছে, আমি অগলে একটা রিয়েলিটি শো করতেছি। হ্যাঁ, আমার কাছে ফুটেজ আছে, অলরেডি 3 জোড়া শুটিং করছি। তারপরে ধরো বাচ্চাদের নাচ, বুড়াদের নাচ। কি বুঝছি মামু, বুঝছি তোমার বিশ্বাস করতে সমস্যা হইতেছে। তোমার প্র্যাকটিক্যাল দেয়, এদিকে তাড়াতাড়ি জোরে দত্তারি টাকা দাঁড়ি দাঁড়ি জোরে দত্তারি টাকা তাড়াতাড়ি জোরে দত্তারি। এই তো রিয়েলিটি শো, এই তো কয়েকটা দেখলা। খরচ দিব কেটা? তেমন খরচ কো, সাজসজ্জা নাই, মেকআপ নাই, আমাকে মোবাইলের একটা শট দিতে পাই না। ক্যামেরা অন করে কই এবার যার যা প্রতিভা আছে দেখান। হাসেন, কাঁদেন, নাচেন, ফল পারেন, চিৎকার করেন, ডিগবাজি খান, গান করেন, ঝগড়া করেন, অভিনয় করেন, যার যেটা মন চায় সেইটাই করেন। সুতরাং বাবু, মানুষ তো একটা না একটা খাইবে। এই তোর ব্যবসাটা কি? আমগেন থেকে ভাইরাল হইলে আমরাই তার গান রেকর্ডিং করে ইউটিউবে ছেড়ে দেবো। এই সব যে ভাইরাল হইব তোরে কেটা কইছে? আজকাল কখন যে কোনটা ভাইরাল হইবার কোনটা হইব না কেউ কইতে পারে না। আপনি ইন্ডিয়ার রানুর কথা চিন্তা করেন, আগে ভিক্ষা করতো, লতাজির গান গায়ে গায়ে হিট হয়েছে, চরম ভাইরাল, তার নিয়ন ব্যবসা চলতেছে। চরম দেখা তোকে কোনটা যে হিট, কোনটা যে বিট, আর কোনটা যে চিট বুঝি না। তোর এই প্রতিযোগিতা শুরু হবে কবে? প্রতিযোগিতা তো চলতেছে, আমরা নিয়মিত শুটিং করতেছি, ছাড়তেছি, আর ভিউ বাড়তেছে। আর কয়েকটা ভাইরাল হইলে শুরু করুন, ভাইরাল আর্টিস্ট গুলো এখন ফিনালে। তুমি আমার চিফ গেস্ট, তাহলে তো ভালো হইলো। আরে চুপ করেন, এই সব রিয়েলিটি শো চিফ গেস্ট হবো আমি? আরে খারাপটা কি? এই খারাপ কি দাওস না? মাইসে কেমনে গাইল দেয়? এই সব নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এরপর খাবি মাই। সুতরাং বন্ধ। হ্যাঁ, পারলে ভালো কিছু চিন্তা কর। আমি তো কইছি ভালো কাজ কর, টাকা আমি দেবো। আপনার এলোয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই কবিতা আমরা বাল্যকাল থেকেই পড়ে আসছি, শুনে আসছি, কিন্তু প্রকৃতপক্ষে পরের তরে কাজ করার লোক ঘরে ঘরে পাওয়া যায় না। তবে আমরা এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি যিনি নিজের অবসর ভাতা থেকে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষদের জন্য ব্যক্তি উদ্যোগে চালু করেছেন বয়স্ক ভাতা। আর এই ব্যতিক্রমী উদ্যোগটি যিনি নিয়েছেন তিনি এই পার্বত্য এলাকারই খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার চঞ্চলকান্তি চাকমা। আমরা ইত্যাদি টিম নিয়ে গিয়েছিলাম তার বাড়িতে। দিঘিনালা উপজেলা সদর থেকে পাহাড়ি পথ বেয়ে প্রায় 6 কিলোমিটার দূরে একটি নির্জন বাড়ি, যার নাম অবসর ভবন বা পেনশন হাউস। শেষ বয়সে একটু আরামায়েশে থাকার উপযোগী করে নিজের বাবা মায়ের জন্য এই বাড়িটি তৈরি করেছেন চঞ্চলকান্তি চাকমা। কারণ তিনি মনে করেন মা বাবার সেবা করা একটি নৈতিক দায়িত্ব। শুধু বাবা মাই নয়, চারিপাশের অসহায় মানুষদের সেবা করাকেও তিনি তার দায়িত্ব বলে মনে করেন। আর সেই দায়বোধ থেকেই নিজে অবসরপ্রাপ্ত হয়েও নিজের অবসর ভাতা 12,000 টাকা থেকে প্রতি মাসে গ্রামের 5 জন হত দরিদ্র মানুষকে 500 টাকা করে মোট 2500 টাকা ভাতা হিসেবে প্রদান করছেন, এবং এই অর্থ তিনি সারা জীবনই প্রদান করে যাবেন। এদের মধ্যে রয়েছেন 4 জন নারী এবং 1 জন পুরুষ। সেই টাকা দিয়ে কেউ ঔষধ কিনছেন, কেউ মন্দিরে বাতি প্রজ্বলন করছেন, আবার কেউ বা ইচ্ছে হলে ফলমূল বা ভালো কিছু কিনে খাচ্ছেন। উল্লেখ্য, 1979 সালে সরকারি চাকুরিতে যোগ দেন চঞ্চল চাকমা। 2018 সালের 23 সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক হিসেবে অবসরে যান তিনি। চঞ্চল চাকমার এই নজিরবিহীন উদ্যোগ পুরো উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা ব্যক্তি উদ্যোগে এই বয়স্ক ভাতা চালুর
ব্যতিক্রমী উদ্যোক্তা, মানুষ দরদি মানুষ চঞ্চলকান্তি চাকমাকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। আসছেন চঞ্চলকান্তি চাকমা, তার জন্য করতালি। চঞ্চলকান্তি চাকমা, আপনি যে ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালু করেছেন, হঠাৎ করে আপনি এই উদ্যোগটি কেন নিলেন? এর কারণ হলো আমাদের দেশে অনেক গরিব লোক, মেহনতি মানুষ, তারা শেষ প্রান্তে এসে বুড়ো বয়সে এরা অসহায় হয়ে পড়ে। তাদের দুঃখ দেখে আমি চিন্তা করলাম আমার সামান্য পেনশনের ভাতা থেকে যদি কিছু তাদেরকে দিই, অন্যরা হয়তো আমার কাজে উদ্বুদ্ধ হয়ে আরো দিবে। আপনি যে 5 জনকে নির্বাচন করেছেন এই বয়স্ক ভাতা দেবার জন্য, কিসের উপর ভিত্তি করে করেছেন? সহায় সম্বল নেই, ছেলে মেয়েরাও ঠিক মতো দেখে না, গরিব, দিন মজুর, বয়স 69 থেকে 79 বছর পর্যন্ত। এই ধরনের দেখে দেখে অভিনন্দন চঞ্চলকান্তি চাকমা, আপনার এই সুন্দর কাজে এবং মহৎ উদ্যোগে সম্মান জানানোর জন্য আমরা এই 1 লক্ষ টাকার চেক আপনার হাতে তুলে দিচ্ছি। আমরা আশা করব আপনি যে 5 জনকে ভাতা দিয়েছেন তাদের প্রতিজনকে 20,000 টাকা করে দেবেন, তাতে তাদের কিছুটা হলেও উপকার হবে। ধন্যবাদ ইত্যাদিকে। আসুন আমরা সবাই মিলে অপরকে সহযোগিতার জন্য হাত বাড়াই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জাকির ফারজানা বরিশালের ঝালকাঠি থেকে লিখেছেন, ইংরেজিতে একটি কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যেভাবে মধ্যরাতের টক শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়, তাতে এসব দেখতে গেলে তো আর্লি টু বেড অর্থাৎ তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া সম্ভব নয়। আর যদি ঘুমোতে যাই তাহলে টক শোর মূল্যবান কথাবার্তা এবং মধ্যরাতের গান শোনা হবে না। এখন আমরা কি করব? এসব দেখব না আর্লি টু বেডে যাবার চিন্তা করব? চিকিৎসকদের মতে আর্লি টু বেডে যাওয়াটাই স্বাস্থ্যের জন্য উত্তম। মূল্যবান কথা বা গান যারা শোনাতে চান তারাও যদি আর্লি টু বেডের পক্ষে যান এবং সেই অনুযায়ী অনুষ্ঠান সাজান, তাহলে উভয় পক্ষই পাবেন পরিত্রাণ। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। আর ইউটিউবেও ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। কথায় আছে, বেঁচে থাকতে চক্ষুশূল, মরলে কেঁদে পায়নাকুল। এই কথাটি কে কোন অবস্থায় লিখেছিলেন তা আমাদের জানা নাই, তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই এর মিল খুঁজে পাই। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরস্রষ্টা, নতুনদের হার্ট থ্রব, কিংবদন্তি কিসমতে ইসমত ভাই। আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, এটা কি তারকা 8টা নাকি তারকা 8টা? 8টা ভাইয়া, আড্ডা 8টায়, তাই তারকা 8টা। ও, এটাও ব্যতিক্রম নাকি? তবে আপনি অনুষ্ঠানের শুরুতে যেসব বিশেষণ আমার ভূষিত করলেন, শুনি তো মনে হইলে আমি জীবিত নয়, মরে গেছি। কেন কেন আবার কি? আজকাল জীবিত থাকা অবস্থায় কেউ কাউকে এত টাইটেল উপাধি বিশেষণ দেয় না, এত গুণাগুণ কথাও শোনা যায় না, শুধু চলে সমালোচনা। কিন্তু আপনি তো খুব জনপ্রিয়। শুনেন, জনপ্রিয়তা আর প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে মেলা পার্থক্য আছে। এসব আপনারা বুঝবেন না, কারণ আপনারা শিল্পী সম্পর্কে স্টাডি করে আসেন। আমরা এবার প্রশ্নে চলে যাই। আপনাকে সেদিন একটা স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে দেখলাম, আমাদের সবার প্রিয় এবং আপনার ঘনিষ্ঠতম বন্ধু প্রয়াত মিজান ভাইকে নিয়ে আপনি কিছু বলছিলেন। কি বলছি আমি? কোনায় বলছি? বলতে পারলাম কোনায়? আমার সাথে যারা আসছে তাদের কথা শুনতে আমি নিজেই বেকুব হয়ে গেছি। কেন? কেন আবার কি? এক গীতিকারকে নিয়ে এসছে, আমার বন্ধু জীবিত থাকা অবস্থায় তার একটা গান করছে। গান করে আমার বন্ধু যে কি পরিমাণ বেজ্জত হয়েছে, এত বেজ্জত করছে আপনি চিন্তাও করতে পারবেন না। কষ্টে তার চোখে দিয়ে পানি বাইরে পড়ছে। অথচ সে এখানে আমার দোস্ত সম্পর্কে বলতেছিল, সে নাকি তার খুব ক্লোজ ছিল। পত্রিকায় দোস্তর সাথে আরেকজনের ছবি দেখলাম, নিচে বড় করে লেখা, বড় একা হয়ে গেলাম। অথচ আমি দেখে আমি নিজেই পাগল হয়ে গেলাম। আমার দোস্তর সাথে তার কোনোদিন কোনো সম্পর্কই ছিল না, কারণ জীবিত থাকা অবস্থায় মিজান তার থেকে 200 হাত দূরে থাকতো। সব সময় সে দোস্তরে হিংসা করতো আর বদনাম করতো। আবার ফেসবুকে কারো কারো এত বেশি ছবি আর স্ট্যাটাস দেখে আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম, আসলে মজ্জে কে, আমার বন্ধু মিজান না হাতে। এসব কথা বললে আমার নিজের কাছেও খারাপ লাগে, বলতে চাই না। কিন্তু ভালো মানুষকে নিয়ে তো আলোচনা হওয়া ভালো। অবশ্যই ভালো, তবে বেশি ভালো জীবিত অবস্থায় যদি কারণ নিয়ে এসব আলোচনা করা হয়, তাহলে সে দেখি যেতে পারতো তাকে মানুষ কত আলোচনা করে, তার গান নিয়ে কত টক শো হয়, তার গানের লিরিক এবং সুর নিয়ে কত ধরনের গবেষণা চলতেছে, সবাই প্রশংসা করে, তাহলে সে উৎসাহিত হইতো, অনুপ্রাণিত হই, সে আরো ভালো ভালো কাজ করতো। আর এখন মরে যাওয়ার পরে এসব উপাধি বিশেষণ দিয়ে কি লাভ? আবার এসব বিশেষণে তো ঝামেলা, ঠিক মতো বিশেষণ দিতে পারে না, সবারই এক পাল্লায় তুলি দেয়।
মনে হচ্ছে আপনি রেগে গেছেন। রাগ না উষ্ণ প্রকাশ করতেছি। শুনেন, মানুষের প্রশংসা জীবিত থাকতে করবেন, পুরস্কারটা জীবিত থাকতে দিবেন, মরণোত্তর না। মৃত্যুর ঘরে মৃত্যুবাসীকে এত কথা না বলি, জীবিত থাকা অবস্থায় তার গুণের কথা বলেন, তার কাজের কথা বলেন, তারা নিয়ে আলোচনা করে, যা তাকে আনন্দ দিবে, উৎসাহিত করবে, তাহলে না তিনি আরো মানসম্পন্ন কাজ আমাদেরকে উপহার দিতে পারবে। আসলে শিল্পীর এই কথার কোনো জবাব নেই, কারণ স্বভাব দোষেই আমাদের মূল্যবোধের অভাব ঘটে। তাই প্রচলিত কথা, অভাবে স্বভাব নষ্ট নাকি স্বভাবেই মানুষ নষ্ট, কোনটা ঠিক দেখুন। বন্ধু কেমন আছে? শরীরটা ভালো তো? হঠাৎ কি মনে করে? অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, সকালে হাঁটতেও যাও না, তাই তোমার খোঁজ খবর নিতে আসলাম। তা শরীরটা ভালো তো? ভালো ছিল না, একটু অসুস্থ ছিলাম। তোমাকে তো আয় এখন একটু ভালো আছে। তা এত মনোযোগ দিয়া পত্রিকা কি পড়তেছো? পড়তেছিলাম কে কিভাবে 100 কোটি আর 1000 কোটি টাকার মালিক হয়েছে। তয় দোস্ত, যেভাবেই হোক ধরা কিন্তু পড়তেছে। আর এই সব পড়া একটা প্রশ্ন মাথায় ঘুরতেছে, আর আমরা যে কই অভাবের স্বভাব নষ্ট, এই কথাটা মনে হয় ঠিক না। অভাব না থাকলেও বা বেশি টাকা পয়সা থাকলেও মানুষের স্বভাব নষ্ট হইতে পারে। এই যে পত্র পত্রিকায় অবৈধ আয়ের শত শত কোটি টাকার মালিকদের খবর বেরিয়ে দিচ্ছে, এরা তো কেউ অভাবই না। অভাবই হবো কেন? আমি শুনছি এর মধ্যে অনেকে জুয়াও খেলে। তাইলে এইটা কি বলবা, অভাব না স্বভাব? অবশ্যই স্বভাব। অভাবে জুয়া খেলার পাশাপাশি অভাবে তো জুয়া খেলে না, খেলে তো স্বভাব দোষে। আরে বাইরে স্বভাব দোষে মানুষ অনেক কিছু করে। অনেকের দেখছি হঠাৎ বেশি পয়সা হইলে ঘরে বউ থাকতেও পরকিয়া করে বেড়ায়, গিফট দেয় ডায়মন্ডের, তখন সংসারের ভাগে নানান ঝামেলা। এটা তো অভাবের না, স্বভাবের দোষ। আবার শুনছো না, দারোয়ান পিয়ন থেকে শুরু করে অনেক কর্মচারীও অবৈধ কাম করে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। তার মানে যাকে স্বভাবে দোষ আছে, তাকে অভাব গেলেও স্বভাব বদলায় না। এই জন্যই তো কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা ধুলেও ময়লা যায় না, এই বহু প্রচলিত বচনটি কয়লার জন্য ঠিক হলেও ময়লার জন্য ঠিক নয়, কারণ সচেতন হলেই বহু কিছু থেকে ময়লা দূর করা যায়। চলুন আমরা এবার পৃথিবীর কয়েকটি সমুদ্র সৈকত ঘুরে আসি। দর্শক মন্ডলী, কথা বলছি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডার নান্দনিক শহর পাম বিচ থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি পাম বিচের জুপিটার এলাকার রক বিচে। আমার দুপাশেই দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ। এই পাম বিচ শহরটি 1909 সালে ফ্লোরিডার 47তম শহর হিসেবে স্বীকৃতি পায়। আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে এখানে রয়েছে 20টিরও বেশি সমুদ্র সৈকত। বিচ এবং পাম গাছ পরিবেষ্টিত এই শহরটি সাম্প্রতিককালে বিশ্বব্যাপী বেশি আলোচিত হওয়ার কারণ এই পাম বিচে রয়েছে আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি, অর্থাৎ তার অবকাশকালীন বাড়ি মারে লাগো। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক ভবন মারে লাগোর সামনে, যেটি দ্বিতীয় হোয়াইট হাউস হিসেবে বিশ্বজুড়েই পরিচিত। আপনারা দূরে দেখতে পাচ্ছেন পাম গাছ পরিবেষ্টিত লেক ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক ভবন মারে লাগো। এই মারে লাগো শব্দটি হচ্ছে একটি স্পেনিশ শব্দ, যার অর্থ হচ্ছে লেকের পাশে সমুদ্র। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বিশালকায় এক লেক, এবং এই লেকের সাথেই রয়েছে রাস্তা, এবং রাস্তার পাশেই রয়েছে বিশাল সমুদ্র আটলান্টিক মহাসাগর। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ অনেক গুরুত্বপূর্ণ বিশ্ব নেতাদের সাথে ট্রাম্পের দ্বিপক্ষীয় আলোচনা হয়েছিল এই মারে লাগো ক্লাবে। 1924 সালে প্রায় 14 একর জমিতে এটি নির্মিত হয়। 1985 সালে ডোনাল্ড ট্রাম্প এটি ক্রয় করেন এবং সংস্কার কাজ শেষে 1995 সালে ক্লাবটি ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তর করা হয়। চলুন এবার ফিরে যাওয়া যাক জুনো বিচে। দর্শক মন্ডলী, ওয়েস্ট পাম বিচের আরেকটি উল্লেখযোগ্য বিচ হচ্ছে এই জুনো বিচ, যেখানে পর্যটকদের পাশাপাশি শৌখিন মাছ শিকারীদের ভিড় লেগেই থাকে। বড়শি ছাড়াও অনেকে আবার আমাদের দেশের মতো এভাবে সমুদ্রে জাল ফেলেও মাছ ধরার চেষ্টা করেন। তবে আমাদের দেশের জালের তুলনায় অনেকের কাছেই এটি খেলনা জালও মনে হতে পারে। মাছ শিকারী এবং পর্যটকদের আনাগোনা থাকলেও সৈকতের সৌন্দর্য কিন্তু একটুও নষ্ট হয়নি, কারণ এখানে শিকারীরা এবং পর্যটকরা সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় অত্যন্ত সচেতন। দর্শক মন্ডলী, এবার কথা বলছি আমেরিকার বিখ্যাত সমুদ্র সৈকত মায়ামি সমুদ্র সৈকত থেকে। এই সৈকতটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, যেন পরিপাটি করে সাজানো। বলা হয় সাউথ মায়ামি বিচ সপরিবারে অবকাশ যাপনের একটি আদর্শ স্থান।
এই সমুদ্র সৈকতটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে জনসচেতনতা। অর্থাৎ সৈকতে যারা আসছেন তারা কেউই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে সমুদ্র বা এর আশপাশের পরিবেশ দূষিত করছেন না। এবং দ্বিতীয় কারণটি হলো এখানে 3 স্তরের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতি সপ্তাহে ডেড হেলথ ডিপার্টমেন্ট থেকে সমুদ্রের পানি পরীক্ষা করে নিশ্চিত করা হয় পানিতে ব্যাকটেরিয়ার পরিমাণ, এবং পানিতে মাত্রাতিরিক্ত ব্যাকটেরিয়া পাওয়া গেলে এই বিচ এলাকাতে অস্থায়ীভাবে জনগণের প্রবেশও নিষিদ্ধ করা হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে রক্ষণাবেক্ষণে জনগণ এবং প্রশাসনের রয়েছে সম্মিলিত উদ্যোগ, যা থেকে আমরাও অনুপ্রাণিত হতে পারি। দর্শক মন্ডলী, আমি এবার দাঁড়িয়ে আছি আরেকটি সমুদ্র সৈকতের সামনে, আর সে সাগরটি হচ্ছে বঙ্গোপসাগর। তবে এটি কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে পন্ডিচেরিতে অবস্থিত। এই পন্ডিচেরি ভারতের কেন্দ্রশাসিত একটি অঞ্চল। এখানেও প্রচুর পর্যটক আসেন সাগরের সৌন্দর্য উপভোগ করতে। বর্তমানে এই সমুদ্র সৈকতের পরিবেশও দূষিত হতে চলেছে। প্লাস্টিকের থলি, মানববর্জ্য এবং অন্যান্য দূষক সমুদ্র সৈকতের অনেক অংশকেই ব্যবহারযোগ্য করে তুলেছে। গত 12 অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, প্লেট সহ অন্যান্য আবর্জনা পরিষ্কার করেছেন। এ প্রসঙ্গে তিনি একটি টুইট বার্তায় লিখেছেন, আসুন আমরা নিজে সুস্থ থাকি এবং অন্যদেরও সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করি। আর এই বঙ্গোপসাগরের তীরে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 120 কিলোমিটার, যেখানে বিভিন্ন ঋতুতে দেখা যায় ভিন্ন রূপ, ভিন্ন পরিবেশ এবং ভিন্ন আবহাওয়া। আর তাই তো পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকত। এই বঙ্গোপসাগরের বুকেই রয়েছে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস। বর্তমানে দখল এবং দূষণের কারণে হুমকির মুখে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতি শীতেই কক্সবাজার এবং সেন্ট মার্টিনে হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটক আসেন ঘুরতে। এসব স্থানে পর্যটক যত বাড়ছে, অসচেতনতার কারণে তাদের ফেলে রাখা বর্জ্যে তত বেশি দূষিত হচ্ছে পরিবেশ, দূষিত হচ্ছে পানি। আর তাই তো পর্যটকদের আরো সচেতনতার প্রয়োজন। একদিকে ময়লা আবর্জনার কারণে দূষিত হচ্ছে পরিবেশ, পাশাপাশি বিভিন্ন স্থাপনার কারণে এই সৈকত হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। সম্প্রতি ফেসবুক ভিত্তিক ট্রাভেলার্স অব বাংলাদেশের 39 জন ভ্রমণপ্রেমী সদস্য সেন্ট মার্টিনস দ্বীপে 3 দিনে 555 কেজি প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। শুধু তাই নয়, এই তরুণ তরুণীরা সিলেট এবং বান্দরবানেও বিভিন্ন পর্যটন কেন্দ্রের বর্জ্য পরিষ্কার করেন। ট্রাভেলার্স অব বাংলাদেশের অন্যতম অ্যাডমিন নিয়াজ মুর্শেদ বলেন, আমরা চাই যে প্রতিটা টুরিস্ট স্পট বাংলাদেশে, কক্সবাজার হোক, সুন্দরবন হোক, বান্দরবন হোক, যে কোনো জায়গায়, তো আমরা চাই তারা যেন ঘোরার পাশাপাশি তারা যেসব প্লাস্টিকের মোড়কজাত খাবার দাবার পাহাড়ে বা সমুদ্রে নিয়ে যায়, সেইগুলো যেন তারা ফেরত নিয়ে আসে। এইটুকু যদি তারা সবাই করে, তাহলে আমাদের এই কষ্টটুকু সার্থক হবে। বর্জ্য পদার্থ পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। সৈকতকে বর্জ্যমুক্ত করতে পারলেই রক্ষা পাবে সৈকত। আর সেজন্য পর্যটকদের আরো সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানকেই এক হয়ে কাজ করতে হবে। সাগর থেকে পাহাড়, আর সেই পাহাড়ে উঠতে উঠতে নানি ক্লান্ত, পরিশ্রান্ত, আর নাতি উদ্ভ্রান্ত। তবুও নানি নাতির মাতামাতি হয় না ক্ষান্ত। নাতিরে, আমি তো আর পারতাছি না। আর পারতে হইব না, তুমি তো আইসা পড়ছো। আমার তো কষ্ট দিলি কেন? এইখানে বলে চান্দের গাড়ি পাওয়া যায়, এই গাড়ি একটা ভাড়া নিলেই তুই তো। এই তো শুরুতেই একটা ভুল করলা। কি ভুল করলাম? এই যে কইলা চান্দের গাড়ি, ওইটার নাম চান্দের গাড়ি হইল কে? ওইটাই উঠলে তো চাঁদ দেখাও যায় না, চাঁদেও যাওয়া যায় না, কারণ ওইটি তো চলে দিনের বেলায়। ওইটার নাম চান্দের গাড়ি না হইয়া সূর্যের গাড়ি হইলে তো ভালো হতো। ওর গলা শুনলে আমার বিরক্ত লাগে। গলা শুনবা কেমনে? কও গলার আওয়াজ শুনলে বিরক্ত লাগে। ওই কি কইলি তুই? কিছু না, তুমি সামান্য নীলাচলে উঠেই যা শুরু করছো। আর যদি কেউ কারা রং উঠতা, তাইলে তো তোমারে খুঁজেই পাওয়া যাইতো না। হ্যাঁ, যাইতো না তো। তুই আম কি চাস? তাই চাইতেছস? না, তা চাইতেছি না। তুমি আমার নানা ছাড়া একটা মাত্র নানি। আমি খালি পার্থক্যটা বুঝাইলাম, যেমন তুমি আর আমি। তুমি কত উঁচা, আমি কত নিচা। কিংবা কইতে পারো তুমি বড়, আমি ছোট। আবার সাইজের দিক দিয়ে কইতে পারো নানি তুমি বড় লোক, আমি ছোট লোক। এই যে তুই ভুল কইলি। সাইজে বড় হলে কি মানুষ বড় লোক হয়? আর ছোট হলে কি মানুষ ছোট লোক হয়? না, এখন অনেক ছোট লোকেরা বড় লোক হয়ে গেছে। হ্যাঁ গো, পায়ের ধুলা নিউনের লেগা কত মানুষ লাইন ধরে থাকে। এইটা তো একটা ভুল কথা কইলা। আরে বড় লোকের পায়ের ধুলাই তো পাওয়া যায় না, কারণ বড় লোকের পাও সবসময় জুতার মধ্যে ঢুকানো থাকে। পায়ের ধুলা পাইবা তুই? ওই বড় লোকে গো জুতায় কি ধুলা লাগে না?
হেন থেকে একটু ধুলা নিয়ে নিব। তাইলে কথাটা হইব জুতার ধুলা, পায়ের ধুলা হইব কে? আমার মনটাই কই ওরে যদি এই পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলা দিবার পারতাম। মনটা কয় না, মুখটা কয়, মুখটা কয়। কারণ নানি তোমার মনে মনে এত বড় একটা খারাপ চিন্তা আসতেই পারে না। কিন্তু একটা কথা বুঝলাম না নানি, এই কক্সবাজার গেলাম তুমি আমার সাগরে ফেলাইতে চাইছো, কুয়াকাটাতেও আমার সাগরে চুবাইবার চাইছো, এইখানে আসলাম এইখানেও তুমি আমার পাহাড় থেকে ফেলাই দিবার চাইতেছো। ঘটনাটা কি নানি? আমার প্রতি কি তোমার ওই তোর ফেলাইছি? ফেলাই নাই তো না? ফালাও নাই, কিন্তু দেখবা এই কথাই গুজব হইয়া এক কান থেকে আরেক কান যাইয়া খবর হয়ে যাইব গা। নানির ধাক্কায় পাহাড় থেকে পড়িয়া নাতির মর্মান্তিক মৃত্যু। ওই তুই এটা কি কইলি রে? তোরে মারে ফেলাইলাম বাসুম কেমনে? শোন, ওই সব অলক্ষণে কথা না কইয়া চল যাই আমরা বান্দরবনটারে ভালো করে ঘুরে দেখে আসি। এইটাও একটা ভুল কথা কইলা, ওইটা বান্দরবন না, বান্দরবান। আর রাগ করো না, চলো এখানকার ঝর্ণার পানি খুব ফ্রেশ, চলো একটু ঝিরি ঝিরি ঝর্ণার পানি খাই আসি, মাথায়ও দিয়ে আসি, দেখবা খুব আরাম পাইবা। চলো চলো চলো। দর্শক মন্ডলী, 2011 সালের 30শে ডিসেম্বর প্রচারিত ইত্যাদিতে আমরা টাঙ্গাইলের মধুপুরগড়ে স্থাপিত ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কেন্দ্র কাইলাকুড়ি হেলথ কেয়ার সেন্টার এবং এর পরিচালক নিউজিল্যান্ডের অধিবাসী 74 বছর বয়স্ক ডাক্তার এড্রিক বেকারের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই নামে পরিচিত ছিলেন। আর্ত মানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান, ডাক্তার ভাই ছিলেন তেমনই একজন মানুষ। গ্রামের ছায়া সুনিবিড় পরিবেশে স্থাপিত এই হাসপাতালটির সঙ্গে আমাদের চেনা জানা হাসপাতালের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এই হাসপাতালেই টানা 32টি বছর চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার এড্রিক বেকার। গ্রামবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে ইত্যাদির মাধ্যমে তাকে আমরা নাগরিকত্ব প্রদান করার অনুরোধ জানিয়েছিলাম। নাগরিকত্ব লাভের পর 2014 সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, তারপরে আমি খুব কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি এবং সরকারের জন্য। খুবই সম্ভব দর্শকদের মধ্যে অনেক মেধাবী ছাত্র আছে, তাই আমি বলতে চাই আপনারা গ্রাম অঞ্চল ভুলে যাবেন না এবং গরিব মানুষদের ভুলে যাবেন না। মানে গ্রামে গিয়ে যাতে চিকিৎসা দেয় তারা। হ্যাঁ। দর্শক মন্ডলী, 2015 সালের 1 সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমাদের প্রিয় ডাক্তার ভাই এড্রিক বেকার। এই স্বাস্থ্য কেন্দ্রে তার সহকর্মীরা চেয়েছিলেন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে, কিন্তু ডাক্তার ভাই জানিয়েছিলেন তিনি এখানেই চিকিৎসা করাবেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এবং অবশেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী যেই ঘরটিতে তিনি থাকতেন সেই ঘরেরই বারান্দায় তাকে সমাহিত করা হয়। ডাক্তার ভাইয়ের মৃত্যুর পর কিভাবে চলছে এই স্বাস্থ্য কেন্দ্র জানার জন্য 2019 সালের এই নভেম্বর মাসে আমরা আবার এসেছি এই স্বাস্থ্য কেন্দ্রে। ডাক্তার ভাই না থাকলেও পুরো হাসপাতালটি চলছে তারই নির্দেশিত পথে। শুধু তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবর্তন করা হয়েছে এই হাসপাতালটির নাম, রাখা হয়েছে ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং ইত্যাদিতে। তিনি এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নেবার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সাড়া দিয়েছিলেন আমেরিকার এক হৃদয়বান দম্পতি, জ্যাসিন ম্যারিন্ডি দম্পতি। উল্লেখ্য, ডাক্তার ভাই জীবিত থাকাকালীন ডাক্তার জেসন একসময় কাইলাকুড়ির এই হাসপাতালটি পরিদর্শন করেছিলেন। পরবর্তীতে ডাক্তার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে জেসন অস্থির হয়ে ওঠেন, কিন্তু তখন নিজের প্রশিক্ষণ ও ছেলেমেয়েরা ছোট থাকার কারণে তাৎক্ষণিকভাবে ডাক্তার জেসন বাংলাদেশে আসতে পারেননি। অবশেষে সবকিছু গুছিয়ে সম্পদ আর সুখের মোহ ত্যাগ করে 2018 সালে পুরো পরিবার নিয়ে আমেরিকা ছেড়ে স্থায়ীভাবে চলে আসেন এই মধুপুরে। জ্যাসিন হয়ে ওঠেন নতুন ডাক্তার ভাই আর ম্যারিন্ডি ডাক্তার দিদি। দর্শক মন্ডলী, জ্যাসিন ম্যারিন্ডি দম্পতি বিদেশের পরিবেশ থেকে এই পরিবেশে এসে খাপ খাইয়ে নিতে পারলেও তাদের সন্তানরা কি পারছে, চলুন দেখে আসি। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছি, আমি আছি, ভালো আছি। আছেন? তোমার নাম কি? ক্যাথরিন। ইতিমধ্যেই সন্তানদের স্থানীয় স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন জ্যাসিন দম্পতি। খেলাধুলা করছে গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে। খাদ্য তালিকায় রয়েছে দেশীয় ফল এবং বাংলাদেশি খাবার। প্রতিদিন ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের স্কুলের জন্য তৈরি করেন ম্যারিন্ডি। তারপর জ্যাসিন ম্যারিন্ডি নাস্তা করে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। আমরা কথা বলেছিলাম জ্যাসিন ম্যারিন্ডি দম্পতির সঙ্গে। ম্যারিন্ডি, এই যে আপনার সন্তানরা তো খুব ছোট আমরা দেখতে পাচ্ছি, এখানকার যে খাওয়া দাওয়া বা পরিবেশের দিকে আপনাদের কোনো অসুবিধা হয় না?
জাল লাগে না ঝাল খাবার পছন্দ করে না একটু এমনি ভাত ডাল মাছ ভাত এগুলো ডাল পছন্দ করে মাছ বেশি ভালো লাগে এদেরকে লালন পালন করতে এই পরিবেশে আপনার কি কোনো অসুবিধা হয় না We have lots of little friends who come over and play with them, and we have our lovely house here that we've been able to live in. So you're and enjoying it? Yes, we like it very much. দর্শক মণ্ডলী, আজকে আমরা ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি সেবায় উৎসর্গকৃত প্রাণ কাইলাকুড়ি হাসপাতালের নতুন ডাক্তার ভাই ডাক্তার জেসনকে। মঞ্চে আসছেন ডাক্তার জেসন, তার জন্য বলবালি। ডাক্তার জেসন, আমরা আপনার হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে আপনার সাধারণ জীবনযাপন দেখলাম, আপনাদের চিকিৎসার ধরন দেখলাম এবং আপনাদের যারা কর্মী রয়েছে তাদের কাজও দেখলাম। তো পৃথিবীতে এত দেশ থাকতে এবং এত জায়গা থাকতে হঠাৎ করে এই কাইলাকুড়িতে কেন এসেছেন? গরিব মানুষের সেবা করতে এসেছি। ওখানে কাজ করতে আপনার কেমন লাগছে? অনেক ভালো, এখানকার মানুষগুলো খুব ভালো। ওরা গরিব, তাই ওদের সেবা করতে পারে আনন্দ পাই। আচ্ছা, আপনার ভবিষ্যৎ ইচ্ছেটা কি? ডাক্তার ভাই এডরিক বেকারের মতো আমরাও মানুষের সেবা করতে চাই। ডাক্তার বেকারের মতো আপনারা মানুষের সেবা করতে চান? হ্যাঁ, চিকিৎসার মূল কথা সেবা। ঠিক মতো সেই সেবা দিতে পারলে ডাক্তার ভাইয়ের আত্মা শান্তি পাবে। অনেক ধন্যবাদ। আজকে ইত্যাদিতে আপনাকে দেখানো হচ্ছে, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমরা সবার সহযোগিতা চাই। অনেক ধন্যবাদ। আজকে আপনাদের এই চিকিৎসা সেবায় কিছুটা সহায়তা করার জন্য আমরা ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে এই 2 লক্ষ টাকার চেকটি আপনার হাতে তুলে দিচ্ছি। আশা করি এটি আপনার হাসপাতালে কিছু হলেও উপকার করবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ইত্যাদিকে। এই টাকা পয়সা আমরা গরিব মানুষের জন্য চিকিৎসা দিব। অনেক ধন্যবাদ ডক্টর জেসন। মানবতার সেবায় যার অন্তর কাঁদে তিনিই তো প্রকৃত মানুষ। আত্মসুখে নয়, অসুস্থকে সুস্থ করেই যাদের মুখে হাসি ফুটে, সেই জেসন মেরিন্ডা দম্পতির আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবার ব্রত নিয়ে এগিয়ে আসবে আর অনেকেই। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।